না আমার বলা আসলে তিলজলায় কোন দুষ্কৃতি দৌরাত্ম অপরাধীদের বাধামূল্য নিয়ে হতাশ স্বয়ং তৃণমূল কাউন্সিলর জলঘোষ। তিনি বলেন এখানে সবসময় ওদের রাজত্ব চলে, এরা যে কোন পার্টি করে আমরা সেটা কেউ জানি না। ফলে পুলিশের ভূমিকা নিয়ে কাউন্সিলরই প্রশ্ন করছে তৃণমূল। সেরকম কোনো ঘটনা না। যেটা খারাপ নিশ্চিতভাবে সেটা খারাপ। কোনো এলাকায় যদি বিচ্ছিন্নভাবে কোথাও কোনো সমাজ বিরোধী আপত্তিকর কাজ করে, যে কোনো দলেরই যদি সে মদত পায়, সেটা মানুষও ভালোভাবে নেন না, তৃণমূলও ভালোভাবে নেয় না, তৃণমূলের কাউন্সিলরও ভালোভাবে নেন না। তো ফলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই যা দেখার দেখছেন। ফলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে যেটা ভালো কাজ হচ্ছে সেটা ভালো। আবার যদি কোথাও কোনো আপত্তি করার জায়গা থাকে তাহলে তৃণমূলের তরফ থেকেই আপত্তি, ওটা আমরা তো বারবার বলছি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে আমরা, আবার বিরোধী পক্ষেও। এখানে তো বিরোধী দল মানুষের কোনো দায়িত্ব পালন, বন্ধুর ভূমিকা পালন করে না। কোথাও কোনো সমস্যা থাকলে সেটাকে প্রশাসনের কাছে তুলে ধরা, তো সেই ভূমিকাতেও তৃণমূলই থাকে, তৃণমূলই সংশোধন করে। তো ফলে উনি যা বলেছেন তার উপর পুলিশও নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ভোটের আগে রাজ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে বিরক্ত তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি এবার বলছেন যে বাহুবলীকে নিয়ন্ত্রণ করতে হবে, না পারলে কপালে দুঃখ আছে, সুবিধাবাদের রাজনীতি শেষ হওয়া দরকার। তার অভিযোগ অনেকেই সমঝোতা করে চলছে। কি বলবেন? না, ওটা তোরা আগে ধরেছিস, উনি বলে ফেলেছেন, এখন ধরলে বলবেন না। এটা ওটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে পার্টির বক্তব্যের কোনো সম্পর্ক নেই। আমরা তো যে বিষয়টা নিয়ে উনি বলেছেন, অর্থাৎ হাওড়া কেন্দ্রিক ওনার মন্তব্যটা ছিল, তাই তো? তো হাওড়া বিষয়টা ওরম নয়। যারা রাজনীতি করেন তারা জনসমক্ষে রাজনীতি করেন, এবং তার সঙ্গে ছবিতে যে কেউ আসতে পারে। নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় মালিয়া, নীরব মোদীদের ছবি আছে, আপনি কি ব্যাখ্যা করবেন তার? এবার কেউ যদি খারাপ কাজ করে, পুলিশ অ্যাকশন নেবে, ধরবে, সমালোচনা হবে। সৌগত রায় অত্যন্ত বর্ষিয়ান সাংসদ, তিনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ তার হাওড়ার প্রেক্ষিতে, আমি বলছি হাওড়ার ঘটনাটির প্রেক্ষিতে, সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় মালিয়া, নীরব মোদীদের ছবি আছে, এপস্টিন ফাইলে কার কার নাম এসছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এখন কে কাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তৃণমূল নিশ্চিতভাবে যেখানে যা নিয়ন্ত্রণ করা দল সরকার সেগুলো নিয়ন্ত্রণ করে চলে। বিচ্ছিন্ন কোথাও কোনো ঘটনা ঘটলে সেটা অবশ্যই নিয়মের মানে যেটা ব্যতিক্রমই থাকে। আর সৌগত বাবুর এই বক্তব্যটি সম্পূর্ণ একান্তভাবে তার নিজের পর্যবেক্ষণ। আমরা বলছি যে তৃণমূল যদি কোনো কেউ খারাপ কিছু করে, তৃণমূলের কোনো কর্মী যদি খারাপ কাজ করে, আপনি বুঝবেন কি করে? এত বড় দল, এত বড় রাজ্য, একজন নেতার সঙ্গে 10 জন ছবি তুলতে পারে, সে ব্যক্তিগতভাবে কবে কখন কোন খারাপ কাজ করবে সেটা আপনি অনুমান করবেন কি করে? ফলে এইভাবে বিচার করা যায় না। দেখুন, এরকম কোনো খবর আমাদের কাছে নেই, পার্টি খোঁজ নিচ্ছে। এরা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যবসা ইত্যাদি করে। রাজনৈতিক কোনো কর্মী, রাজনৈতিক নেতা, রাজনৈতিক সংগঠক কোনো অবস্থাতেই তারা নয়। এখন ব্যক্তিগতভাবে কে ব্যবসা করে, কার সঙ্গে কার বিবাদ, কার সঙ্গে কার ব্যক্তিগত স্তরের ব্যবসায়িক ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলা, সেগুলো কি করে তৃণমূলের গায়ে আসতে পারে? তৃণমূল এত বড় দল, কে কাকে চেনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূলের মদতপুষ্ট, তৃণমূলের আশ্রয়দাতা, তা এই কথাগুলো আসে না। ব্যক্তিগত সেই এলাকায় ব্যক্তিগত ব্যবসা করে, নিজেদের মধ্যে ব্যক্তিগত স্তরে ব্যবসায়িক বিবাদ আছে, কে কাকে কি করেছে সেটা তো পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে দেখবে। সেখানে তৃণমূলকে জড়ানোটা হচ্ছে এখানে। এই যেমন ভাঙনের কথা উঠে আসছে, আমরা কিছুদিন আগে দেখলাম বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাকুলিয়া রোডের যে গুলি চালানোর ঘটনা এসেছিল, আর এক দুষ্কৃতী সোনাবাবুর নাম উঠে এসেছিল। এটা দেখা যাচ্ছে শাসক দলের সঙ্গে দুষ্কৃতীদের ওতপ্রোত তাদের বাড়ির অনুষ্ঠানে পর্যন্ত তারা চলে যাচ্ছে। তাদের তাহলে বুদ্ধবাবুর মঞ্চে যাকে দেখা গেছিল তার সঙ্গে কি, যেখানে
রাইটার্স থেকে ঢিলছোড়া দূরত্বে, লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে যে রশিদ খানের বাড়িতে বাংলার বৃহত্তম বিস্ফোরণ হলো আরডিএক্স জঙ্গিদের বিস্ফোরক দিয়ে, এবং সেটা উড়ে গেল, বাড়িটা হতাহত 100-র বেশি। সেখানে তো তখনকার এক বিধায়কের ভাইও জখম হয়েছিলেন, কারণ তিনি বাড়ির মধ্যেই ছিলেন। সিপিএম এর একাধিক নেতার সঙ্গে রশিদ খানের যোগাযোগ ছিল। পার্টি পুলিশ দিয়ে অ্যারেস্ট করায়নি, বাট পার্টির ভেতরে তাদের সাসপেন্ড এসব নাটক করে পুলিশ থেকে কোনো ক্রমে বাঁচিয়েছিল। এরকম দিকে তখন তো লক্ষ্মীদের সাসপেন্ড হয়েছে, সরকার পক্ষের মুখ্য সচেতক, তার আশ্রয় ছিল হচ্ছে রশিদ খান। ফলে এইভাবে একের পর এক যদি দেখেন তো তাহলে সারা বাংলায় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলেছে হচ্ছে সিপিএম। আবার এই 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 মজিদ মাস্টার, তখনকার দিনের ত্রাস মজিদ মাস্টার, ওদিকে তপন শুকুর, এরা সব কারা? এগুলো তো সব ত্রাস ছিল। পুলিশ ডিসি কোর্ট বিনোদ মেহতা ক্রিমিনাল ধরতে গিয়ে খুন হয়ে গেল, অভিযোগ এক মন্ত্রীর দিকে। তো সুতরাং এইগুলো তুলে লাভ আছে? আপনার বিজেপিতে দেখুন, ভারতবর্ষের সোনার মেয়েরা যাদেরকে শ্লীলতাহানির অভিযোগ আসছে, তাকে পাশে নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন। ফলে এই কথাগুলো এইভাবে তুলে কোনো লাভ নেই। শাসক দলের মানে নেতাদের সঙ্গে যদি এই দুষ্কৃতির ছবি থাকে, শাসক দলের ভাবমূর্তি না, শাসক দলের ভাবমূর্তি তাতে ক্ষুণ্ণ হচ্ছে না। তার কারণ মানুষ জানেন, আগে ফেসবুক আর প্রত্যেকের মোবাইলে ক্যামেরা ছিল না। তাই যদি থাকতো তাহলে জ্যোতিবাবু থেকে বুদ্ধবাবু থেকে সিপিএম এর সকলের সঙ্গে কাকে কাকে দেখা যেত। একটা অনুষ্ঠান, কেউ এসে ছবি তুলছে, আপনি কি করবেন সেখানে? তা আগে সেই যে কোনো অনুষ্ঠান বাড়িতে, রাস্তাঘাটে ওই ছবি তোলা, সেলফি, এগুলোর কোনো ইয়ে ছিল না, চল ছিল না। তো এখন সেই চলগুলো আছে। ফলে কে কোথা দিয়ে ছবিতে উঠছে তার মানেই সেই ব্যক্তি তার ঠিকুজি গোষ্ঠী জেনে বসে আছে, তার কোনো মানে নেই। সেটা যেমন ঠিক অনুষ্ঠান বাড়িতে গিয়ে কেউ আসে ছবি তুলতেই পারে, কিন্তু কোনো ক্রিমিনালের অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে যদি নেতারা যায় তখন তো প্রশ্নটা অন্যরকম হয়ে যায়। সোনাবাবুর বাড়ির অনুষ্ঠানে যাদের খান থেকে শুরু করে প্রত্যেকে আছে। এই ক্রিমিনাল শব্দটা কে কাকে বলছে তার তো একটা সম্পূর্ণভাবে তার একটা ব্যাখ্যা দিয়ে একটা উপসংহারে, কেউ কোনো অপরাধের মামলা ছিল, কেউ কোনো কিছু করেছে ইত্যাদি, নিশ্চয়ই সতর্কতার সঙ্গে যাতায়াত রাখা উচিত। কিন্তু তার মানে যখন একটা সমাজে সবাই আছেন, তো এও তো হতে পারে যে কোনো ভালো লোকদের সার্কেলে থাকতে থাকতে যারা একটু বিতর্কিত কাজকর্ম করেন তারা আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসতে পারেন। আপনারা তো উল্টো দিকটা দেখছেন না কেন, যে আমাদের অনেক নেতা অনেক বিতর্কিত বা সমালোচিত ব্যক্তিদের ভালোভাবে আসতে, মানে কাছাকাছি আসতে সাহায্য করেন। দস্যু রত্নাকর কি বাল্মীকি হননি কখনো? আমরা বাল্মীকি করার প্রসেসে থাকি। রাজ্যের অনুরোধে সফর পিছিয়ে দিচ্ছে কমিশন, 1 মার্চ তাদের আসার কথা ছিল, তারা আসবে না। বিজেপি বলছে কেন অনুরোধ করতে হচ্ছে রাজ্যকে? আরে রাজ্য অনুরোধ করতে হচ্ছে তো পরের কথা, ওরা গিয়ে আগে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবো না মানলো কেন। তার মানে অনুরোধের মধ্যে কোনো একটা ইয়ে ছিল, অনুরোধের মধ্যে একটা যৌক্তিকতা ছিল। অনুরোধের যে কারণগুলো, তো ইলেকশন কমিশন তো বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির শাখা সংগঠন, তারা মানলো কেন? তাদেরকে গিয়ে বলুক তারা মানলো কেন। জন্য দেখা যাচ্ছে কারণ নির্বাচন ঘোষণা অনেকটা পিছিয়ে যাচ্ছে, মার্চের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে লিস্ট বেরোয়, তারপর ফুলমেন্ট আসবে, মানে ইলেকশন ঘোষণা মার্চ মাসে শেষ হয়ে যাবে। সেটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। আমরা তো গোড়াতেই বলেছিলাম যে এসআইআর প্রসেসটা 2 মাসে হয় না। 2001 সালেও নির্বাচনের পর 2 বছর ধরে কার্যত এটা চলেছে। এখন বিজেপি বলেছে এত কোটি বৈধ ভোটারকে বাদ দিতে হবে, সাধারণ মানুষকে বাদ দিতে হবে। সেই অ্যাসাইনমেন্ট নিয়ে তাদের এজেন্ট নির্বাচন কমিশন 2 মাসে করবো বলে নেমে পড়েছিল। আমরা তো প্রথম থেকে বলেছি আপনাদের এই হঠকারী সিদ্ধান্তে মৃত্যুর মিছিল, হয়রানি চলছে। আজকে তো দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা পয়েন্ট তুলেছিল তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটাই সুপ্রিম কোর্টেও মান্যতা পাচ্ছে, প্র্যাকটিক্যালিও দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এটার জন্য সময় লাগে সুষ্ঠুভাবে করতে। রাজ্যে নির্বাচনের কেন্দ্রীয় পর্যবেক্ষক দেওয়া হবে, সেটা নির্বাচন কমিশন বলছে। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, পাহাড় থেকে সুন্দরবন ওনারা জানেন, সব ট্যুরিজমে বাংলা এগিয়ে।
ফলে ইলেকশন কমিশনে অনেক তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, যে বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ, এইসব দেখতে ওখানকার বহু লোক এখানে আসতে চাইছে। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। বিধানসভা ভোট সামনে রয়েছে, তার ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা এখন দেখা যাচ্ছে মাঠের সহায়ক মূল্য বৃদ্ধি করে 2014-15 এগুলো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দাবি। তৃণমূল কংগ্রেসের দাবি যে পাটের সহায়ক মূল্য বৃদ্ধি করতে হবে। পাট চাষিদের যে বিপুল সমস্যা রয়েছে, কেন্দ্রের ভুল নীতিতে শুধু তো পাট চাষির ক্ষতি হয়নি, চটকলগুলো বন্ধ হয়ে গেছে, ধুঁকছে কেন্দ্রের ভুল নীতিতে। তো এখন কেন্দ্র ভোটের মুখে যায় যেটাই করুক, সেটা দিনের শেষে আন্দোলনকারীরাও জানেন, পাট চাষিরাও জানেন, পাট শিল্পের সঙ্গে যুক্তরাও জানেন যে দীর্ঘদিন ধরে এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কেন্দ্রের এই নীতিগুলো ভুল এবং পাট চাষিদের স্বার্থে, চট শিল্পের স্বার্থে এই কাজগুলো করা উচিত। সিও দপ্তরে বিজেপির প্রতিনিধিরা গিয়ে নাকি আক্রান্ত হয়েছেন, বিএলওরা আক্রমণ চালিয়েছে, তার বিরুদ্ধে আমাকে একটা জিনিস বলুন তো, যে বিজেপি যখন কেউ কোথাও যায়, সেখানে কোনো ক্ষুদ্র ব্যক্তি যদি কোনো বিক্ষোভ দেখান, তখন অটোমেটিক্যালি আপনারা লেখেন তৃণমূলপন্থী বিএলওরা করেছেন। আর যদি তৃণমূলের কেউ যান আর কেউ কোনো বিক্ষোভ দেখান, তখন আপনারা দেখেন জনগণের বিক্ষোভের মুখে তৃণমূল। আপনাদের এই ব্যাখ্যাটা কিভাবে হয়? আপনাদের এই টেস্টিং ইয়েটা কি, মানে আপনাদের ল্যাবরেটরিতে কোনটা জনগণ আর কোনটা তৃণমূল, এটা আপনারা পাচ্ছেন কি করে? খুব টেকনিক্যাল ব্যাপার। এবার আমি পরে আসছি সেটা, এটা আপনারাও বহুবার এটা ব্রেকিং চালিয়েছেন, সে আমি নিজেও দেখেছি যে তৃণমূলের কেউ যদি যায় সেখানে কোনো বিক্ষোভ হলে, আর জনগণের বিক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে, আর বিজেপি বা সিপিএম এর কেউ গেলে তৃণমূল গন্ডগোল করলো। এর মানে কি? লাগাতার প্ররোচনা দিয়েছে বিজেপি। এই হঠকারী পদ্ধতিতে এসআইআর এর জন্য যা করেছে, মৃত্যুর মিছিল করেছে, হয়রান করেছে, একদিকে বৈধ নাগরিকদের আত্মহত্যা, হয়রানি, বয়স্কদের, অসুস্থদের, অন্যদিকে বিএলওদের একটা অস্বাভাবিক চাপ। এবং বিজেপি নেতারা লাগাতার বড় বড় কথা বলে যাচ্ছেন, শাস্তি দেবো, জেলে ভরে দেবো, এই চাপগুলো দিচ্ছেন বিএলওদের। ফলে সেই বিএলওদের মধ্যে সেই ক্ষোভটা কাজ করেছে, বিক্ষোভ দেখিয়েছেন। তার জন্য তাই নির্বাচন কমিশন এবং বিজেপি নেতারা ধারাবাহিকভাবে প্ররোচনা দিচ্ছেন, চাপ বাড়াচ্ছেন, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, অবসাদে ঠেলে দিচ্ছেন, পরিবারগুলো বিপর্যস্ত করছেন। তো তারা সেই জ্বালায় কিছু বিক্ষোভ দেখিয়েছেন। যে মুর্শিদাবাদে আইএসএফ আর বামেদের মধ্যে আসল সমঝোতায় এখনো খামতি থেকে যাচ্ছে, আজকে ফের বলতে পারবে বলতে পারবো না। 0+1 0 হয়, 0+1 1 হয়, শূন্যকে যেতে হচ্ছে একের কাছে। শূন্যের কি অবস্থা, ছুটছে এখন একের কাছে। সিপিএম তার নিজের মুরদ নেই একা লড়ার। সিপিএম মানে কি? সিপিএম তো সিপিএম নয়, সিপিএম তো বামফ্রন্ট। সেখানেই তো 8খানা দল রয়েছে, সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসপি, ডিএসপি, বিপ্লবী বাংলা কংগ্রেস, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, এরকম 8টা দল নিয়ে বামফ্রন্ট। তাদেরও মুরদ হচ্ছে না লড়ার। এবার সিপিএম ছুটছে একটি আসনের বিধায়ক নওশাদের কাছে, ছুটতেই পারে, অধিকার আছে। ছুটছে কংগ্রেসের কাছে, জোট করতে গেছিল কংগ্রেস, এবার বোধহয় এখনো পর্যন্ত বলেছে করবো না। এরপরে হুমায়ুন কবিরের মন বুঝতে যাচ্ছিল, তো এই শূন্য যাচ্ছে একের কাছে। কি হবে? 0+1 = 1। এর মধ্যে হুমায়ুন কবির একসময় বলেছিলেন তিনি সিপিএম জোট করবেন, আজকে আমরা বলছি ঠিক আছে একটু সময় পাওয়া যাবে। হুমায়ুন কবির দেখুন নতুন দোকান খুলেছে, রাস্তা খুলে রাখলে সিপিএম না সিপিএম এর দরজা সকলের জন্য খোলা, সিপিএম এর দরজা খোলা। আরে ঘর থাকলে তো দরজা খুলবে, সিপিএম তো রাস্তায় টুলে বসে আছে, তো সিপিএম এর আবার দরজা যে পাচ্ছে সেখানে সে তার কাছে গিয়ে জোট করতে চাইছে। তো এখন যেটা হচ্ছে, আর হুমায়ুন কবির নতুন দোকান খুলেছেন, দোকানের অবস্থা খুব খারাপ, লোকজন কম আসছেন। তো ফলে সেই জায়গায় একটা নতুন দোকানদার খুলে বসেছেন, এত রকম কথাবার্তা বলে বসেছেন, তাকেও এখন এই লোক ধরার জন্য সব বিরোধীদের অবস্থা হচ্ছে ওই চৈত্র সেলের মতো নানা রকম প্যাকেজ দিয়ে দোকান খুলে বসে আছে। মিটিং চলছে, সেই মিটিং থেকে এখন পর্যন্ত বাইরে বেরিয়ে এসছে। সিনিয়র নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হচ্ছে সবাইকে
যুদ্ধে অস্ত্র ত্যাগ করলে হবে না তোমার না কি বলবো? এটা কাল মানে প্রতিকূলের নিউজিল্যান্ডের সামনে রেখেই মন্তব্য। না মানে এটা কি কোনো মাওবাদী পার্টি না সিপিএম যে অস্ত্র ত্যাগ করলে হবে না কমান্ডার, এই কথা যদি কোনো শব্দ কোথাও উচ্চারিত হয়ে থাকে তো তাহলে সেই কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, না কোনো নিষিদ্ধ মাওবাদী পার্টি, আর সেটাই তো বুঝতে পারছি না। পার্টিকুলার এই সংলাপটাকে যদি আপনি আলোচনায় আনেন, সিপিএম এর আবার পলিট ব্যুরো, গরুর গাড়ির হেডলাইন। বলছি সুপ্রিম কোর্ট দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আজকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা ছিল সুপ্রিম কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে 2010 সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অ্যাক্ট যখন ছিল, কার্যকর হয়ে গেছিল, তাহলে কেন পুরোনো নিয়মে শিক্ষক নিয়োগ করা হয়েছে? শিক্ষা দপ্তর জানেন, ব্রাত্য বসু তার দপ্তর যথেষ্ট যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে চালাচ্ছেন, এবং দীর্ঘদিন ধরে বাম জমানা থেকে যে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে সেগুলো যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে চালাচ্ছেন ওরা, বলতে পারবেন। বাংলার নাম পরিবর্তন নিয়ে আপনাদেরকে আক্রমণ করেছেন বলে তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের চক্ষু বলে মন্তব্য করছেন, এটা আসলে দেশ ভাগের যে ইতিহাস সেটা মুছিয়ে দিতে চায়। আরে পাগল নাকি দিলীপ ঘোষ? মুখে কথা বলতে গেলে তো আমাদের বাংলা বেরিয়ে যায়। কজন পশ্চিমবঙ্গ বলি বলুন তো? সন্তোষ ট্রফি কে জিতছে? যখন বাংলা সন্তোষ ট্রফি জেতে আমরা কি বলি? বাংলা জিতেছে। আমরা কি বলি? বাংলার গর্ব অমুক ব্যক্তি, মেধায়, বিজ্ঞানে, সাহিত্যে বাংলার গর্ব। একটা দিকে হচ্ছে কথাটাইতেই বাংলা চলে এসছে, বাংলা রাজ্যটার নাম বাংলা, অন্যদিকে কিছু প্রশাসনিক সুবিধা হয়। ওয়েস্ট বেঙ্গল বলে ডব্লুটা শেষের দিকে থাকে। সর্বভারতীয় যখন কোনো সরকারি বৈঠক হয়, উন্নয়নের বৈঠক হয়, শেষ দিকে যখন ডব্লু বলতে ওঠে তখন হল ফাঁকা হয়ে যায়, সেই স্পিরিটটাই থাকে না বক্তব্যের। ফলে টেকনিক্যালি প্রথম দিকে তরতাজা মিটিং এ যতটা আলোচনা করা যায়, বেঙ্গল বি দিয়ে শুরু হলে পশ্চিমবঙ্গের বক্তা আরো বেশি আগে বলার সুযোগ পাবেন। কিছু টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকে, আর ইতিহাস ঐতিহ্য সব দিক থেকে দেখতে গেলে বাংলা হচ্ছে গ্রহণযোগ্য না। তাতে দিলীপ বাবুদের এত সমস্যার কি আছে? কেরলে সিপিএম এর সঙ্গে হাত মেলাচ্ছেন, আঘাত করছেন, সিপিএম কে ছেড়ে দিচ্ছেন। সিপিএম নাম দিলে সেটা হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাম দিলে সে নামটা হবে না, অথচ মুখে আমরা বলবো বাংলা। দিলীপ বাবু তো মুখে বাংলা বলে, কি আশ্চর্য! বাংলা মানে আমি ভাষার কথা বলছি না, আমরা রাজ্যটাকেও কিন্তু বাংলা বলেই অভিহিত করি। বলছি সিপিএম বারবার আপনার সঙ্গে বিজেপি সেটিং এর কথা বলে, অথচ আপনারা নাম পরিবর্তন করতে পারছেন না। সিপিএম কেন্দ্র সরকার থেকে করেই দিচ্ছে। আরে সিপিএম তো পুরোপুরি কেরল একদম সেটিং এ চলছে। সিপিএম তো সেটিং এ চলছে কেন্দ্রের সঙ্গে, নাহলে ওরকম নাম পরিবর্তন বাংলাটা আটকে যাচ্ছে আর ওখানে হচ্ছে। তো এখানেও তো সেটিং। এই যে সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দেয়। সিপিএম পার্সেন্টেজ অফ ভোট যেটা কমেছে, বিজেপির পার্সেন্টেজ অফ ভোট সেইটুকু বেড়েছিল। তো সিপিএম কমে গেছে, বিজেপি বেড়েছে। কারা দিয়েছে বিজেপিকে? সিপিএম দিয়েছে। সিপিএম আর বিজেপির গভীর আঘাত। আপনার প্রসঙ্গে একটা প্রশ্ন, সুকান্ত মজুমদার বলছেন যাদেরকে এর সাথে জড়িত দেখা যাচ্ছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। কোথাও বেশি সুকান্ত মজুমদার তাহলে আগে এটা বলো, নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় মালিয়া, নীরব মোদীর ছবি দেখা গেছে, তাহলে নরেন্দ্র মোদীকে গ্রেফতার দিয়ে ওনারা প্রথম শুরু করে দেখান, একটা দেশে একটা মডেল হয়ে থাকুক। যদি কেউ কারুর সঙ্গে দেখা করার পর কেউ কারুর কোনো অপরাধ করলে ছবি তোলার ব্যক্তিকে দায়ী করা হয়, তো তাহলে নীরব মোদী, বিজয় মালিয়া যারা দেশের টাকা লুট করে বাইরে পালিয়েছে তাদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি আছে, তার নরেন্দ্র মোদীকে অ্যারেস্ট করে শুরু করুন। বলছি আজকে ইডি কে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট হেমন্ত সোরেনের মামলায়। ওই মামলাটা স্টে করে দিয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে মানি লন্ডারিং, এবং বলেছে আমরা মনে করছি যে আপনাদের উদ্দেশ্য চরিতার্থ হয়েছে, এখন আর এবার দরকার নেই। ইডি কে বলেছে, আশা করি আপনাদের আমরা দেখুন এই মামলা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাই না, কারণ এর বিস্তারিত আমাদের কাছে নেই। কিন্তু এটা ঘটনা যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির ঘাটতি, সেখানে সেই ঘাটতি পূরণের জন্য, প্রতিপক্ষকে আঘাত করার জন্য এই ইডি, সিবিআই, এনআইএ, সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতার অপব্যবহার, এইগুলো তারা করে থাকে। সুপ্রিম কোর্টের বক্তব্যে সেটাই প্রতিফলিত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।